এই ধরেন যখন নানান ধরনের সংকটের ভিতর দিয়ে দেশ যাচ্ছে, এত দাবি, মানে সারা সব শ্রেণী পেশার মানুষের জন্য একটা দাবি আদায়ের শহর ঢাকা হয়ে উঠেছিল, ঠিক সেই সময়ে আপনাদের নেতা মেঘমল্লার বসু, যার বিশেষ করে ভারতের আগ্রাসন নিয়ে তার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে শুরুর দিকে যে টোনে মেঘমল্লার কথা বলেছেন, সেটি দেশের মানুষকে উদ্দীপ্ত করেছে, সাহস জুগেছে। সে হঠাৎ করে এই সময় এসে যে লাল সন্ত্রাসের কথা বলল, সেইটার ব্যাখ্যাটা আসলে কি? মেঘমল্লারকে পেলে ভালো তো, কিন্তু আপনি একই দলের নেতা বলে আপনার কাছে সেটার ব্যাখ্যাটা চাই আমরা এই সুযোগে। ব্যাখ্যাটা আসলে লাল সন্ত্রাস তো মেঘদা এক প্রকার ধরেন প্রথমে যে সেন্টেন্সটা ব্যবহার করেছেন যে প্রবাবলি যে আর একটি অপশনই বাকি আছে, লাল সন্ত্রাস, রেড টেরর কোট আনকোট, তারপরেই আর পরের লাইনেই তিনি আরো দুটো ওয়ার্ড লিখেছিলেন, সেটা হচ্ছে ডিফেন্সিভ ভায়োলেন্স। তো এখন এই যে একটা রেটোরিক্যাল বক্তব্য, সেই রেটোরিক্যাল বক্তব্যকে কতটা আমরা লিটারালি নিব এবং কতটা হুমকি হিসেবে দেখবো, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা অ্যাসপেক্ট হচ্ছে যে আমার যে সাংগঠনিক কাঠামো বা আমাদের যেসব সাংগঠনিক পরিসর, আমরা যে ধরনের রাজনীতি লম্বা সময় ধরে ছাত্র ইউনিয়ন করেছে, তার সাথে মোটেও আপনার ওই আন্ডারগ্রাউন্ডের রাজনীতির কোনো সম্পর্ক নাই বা ছিলও না। এখন এইখানে মেঘদা ঠিক কোন ডিকনটেক্সচুয়ালাইজ করলে আপনার এই বক্তব্য একরকম মনে হবে, আর গোটা কনটেক্সটার মধ্যে ফালা যদি আপনি বক্তব্যটা দেখেন। যদি আজ্ঞা করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাজাকারের নাতি বলেছিল, তখন আওয়ামী লীগের অনেকে ঠিক এই ব্যাখ্যাটাই দিতেন যে এটা উনি রূপক অর্থে ব্যবহার করেছেন। আমি রূপক কিন্তু বলিনি, আমি বলতেছি কনটেক্সচুয়ালাইজ করে দেখবেন। এবং রেটোরিক্যাল বক্তব্য কেন বলছি, কারণ হচ্ছে যে এটার তো এক প্রকার ডেফিনেশন উনি দিয়েছেন। এখন এই একই ধরনের ডেফিনেশন কি আমরা পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পাইনি, যখন হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় যে আমরা যেই ডিফেন্সিভ ভায়োলেন্স বা হচ্ছে আপনার জনগণের যেই রেভলিউশনারি ভায়োলেন্স যেটা উনি বলেছেন, সেটার কথা উনি বলেছেন, সেটাকে উনি রেভলিউশনারি ভায়োলেন্স হিসেবে ব্যাখ্যাও করেছেন। এখন কোন কনটেক্সটে মেঘদা, এখন আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বা বামপন্থী সংগঠনগুলো লম্বা সময় ধরে আদিবাসী গোষ্ঠীগুলোর যেই আত্মনিয়ন্ত্রণের অধিকার, তাদের সংস্কৃতি প্রিজার্ভেশনের যে অধিকার, সেটার জন্য লড়াই করে আসছিলাম। এখন হুট করে এই যে নতুন করে আন্দোলনটা দানা বাঁধতেছিল আদিবাসীদের অধিকার নিয়ে, এবং সেটার উপরে হামলা হইলো, স্টুডেন্টস ফর সভারেনিটির একটা রীতিমতো একটা সন্ত্রাসী হামলা হয়েছে, যেটা কোনো রেটোরিক্যাল বক্তব্য না, প্রশ্ন নাই, এখন কোনো প্রশ্ন সম্ভবত কারোরই নাই। সেই হামলার, এই যে হামলাগুলো হচ্ছে, তারপরে ক্যাম্পাসের ভিতরে পুলিশের জল কামান ঢুকলো, সাউন্ড গ্রেনেড ঢুকলো, ওই কনটেক্সটে দাঁড়ায় মেঘদা যখন বলছে যে আমাদের ডিফেন্সিভ ভায়োলেন্স ছাড়া আর কোনো উপায় নাই, তখন সেটাকে আপনি আসলে আক্রমণাত্মকভাবে কিভাবে দেখেন? কারণ বলছেন যে বক্তব্যকে আমরা ছাত্র ইউনিয়নের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে ট্রিট করার এখানে আরেকটা বিষয়, ইটস নট লাইক আই এম প্রাউড অফ দিস স্টেটমেন্ট। কারণ হচ্ছে এই বক্তব্যের কারণে আদিবাসীদের আন্দোলনের যে গোটা ফোকাসটা, সেটা অন্যদিকে শিফট হয়েছে। একটা লোকের একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গোটা যে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ছিল, সবগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক প্রকার দূরে ঠেলে দেওয়া হয়েছে। একটা লোক, একটা হার্মলেস লোক, সে হসপিটালে বসে বসে একটা স্ট্যাটাস দিছে, হ্যাঁ, এমন একটা সংগঠন সে চালায় যেই সংগঠনের মানুষজনের অ্যাভারেজ হাইট প্রবলি 5 ফিট 2, এবং সে চলে গেলে এটা হয়ে যাবে 4 ফিট 9। তো এরকম একটা হার্মলেস অর্গানাইজেশনের নেতা ফেসবুকে বসে একটা রেটোরিক্যাল স্ট্যাটাস দিছে, সেটা আমি প্রাউডও না, কারণ সেটা অনেক ক্ষতি হয়েছে আমাদের কন্টেম্পোরারি আন্দোলনগুলোর, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির একটা বিষয় সামনে চলে আসছে। হ্যাঁ, এই মুহূর্তে তার একটা স্ট্যাটাস অনেক ক্ষতি করে দিছে, কিন্তু তার মানে এটা না যে এটা ইট ওয়াজ আ ক্রাইম। I don't think যে মেঘদার স্ট্যাটাস নিয়ে সে নিজেও, it was right and সময়টা it was strategically wrong. কিন্তু ছাত্রগণ কি এটার জন্য, যেহেতু মেঘমল্লার এটা উইথড্র করেছেন ফেসবুক থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, পরবর্তীতে আবার উনি এটা একটা স্ক্রিনশট রিপোস্ট করছে। আচ্ছা, তাহলে কি এই বক্তব্যে আপনারা অটুট আছেন? এই বক্তব্যে অটুট আছি বলতে, এই আমি তো আপনার বললাম, এই বক্তব্যের জন্য আমরা ক্ষমা প্রার্থী আমাদের এলাইদের কাছে, যাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ইস্যুগুলো গুরুত্বপূর্ণ ছিল। এখানে ভ্যাটের ইস্যু চলতেছে বাংলাদেশে এখন।